নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক শনিবার রাত 10টা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, আজ যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তিনি হলেন সৌভিক দাস, নারকেলডাঙ্গা থেকে। সৌভিক লিখছে, দিদি আজ অনেক দিন বাদে তোমাকে একটি ঘটনা লিখতে বসেছি। এই ঘটনাটি আমার সাথে আমার বাড়িতেই ঘটেছে। কেবল যে আমার কথা বলছি তা না, আমার দাদাও এতে সাক্ষী আছে। আজ থেকে প্রায় 4 মাস আগে হঠাৎ আমার পিসেমশাইয়ের হার্ট অ্যাটাক হয় এবং মাথা ঘুরে পড়ে যায়। তাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে আসে এবং এই খবরটা নিয়ে আসে আমার পিস্তত দাদা। আমার পিস্তত দাদাকে আমরা ছোদ্দা বলে ডাকি। পিসেমশাইকে হসপিটালে ভর্তি করে দাদা আমার বাড়িতে আসে। সেদিন রাতে থেকেই শুরু হয়ে যায় কিছু অবাস্তব ঘটনা, যা আমরা প্রথমে মাথা ঘামাইনি। দিদি, এবার সেই রাতে আমার দাদা আর পিস্তত দাদা দুজন মিলে একসাথে ওপরতলার ঘরে ঘুমায়। ঠিক রাত 2টো হবে কি, পুরো ধরো 2টো হয়ও নি, এমন সময় আমার দাদার পায়খানা চাপে এবং সে ছোটদার পাশ থেকে উঠে নিজের বাথরুমে চলে যায়। এবার পিস্তত দাদার সাথে কিছু একটা আলাদা ঘটে, কিন্তু দাদা সেদিনকে রাতে আমাদেরকে বলতে চাইছিল না। হঠাৎ করেই পিস্তত দাদা ওপর থেকে নিচে নেমে আসে। পিস্তত দাদা যখন নিচে নেমে আসে ততক্ষণে আমার দাদা চলে আসে, মানে দাদা নিজের ঘরে ফেরত আসে বলতে পারো দিদি। দাদা তখন দরজাটা বন্ধ করছে, এমন সময়ে দাদা মানে ছোটদা নিচে নেমে আসে। দাদাকে দেখে আমার বড়দা জিজ্ঞাসা করে যে, কিরে তুই নিচে নেমে এলি? প্রশ্নে দাদা সেরকম কিছু বলে না, বলে জল তেষ্টা পেয়েছে তাই নিচে নেমে এলাম বলে রান্নাঘর থেকে জল খেয়ে দুজনেই ওপরে উঠে যায়। দাদা যখন রাতে পায়খানায় গিয়েছিল তখন নাকি বারবার আমাদের নতুন টেবিল ফ্যানটা ডিস্টার্ব শুরু করে। একদমই নতুন কেনা বলতে পারো দিদি, তখন প্রায় 3-4 দিন হয়েছে, এমন হয়েছে কেনা। প্রথম 2 দিনে কোনো অসুবিধাই হয়নি, কিন্তু সেদিন রাত্রিবেলা ফ্যানটা বারবার যেন বন্ধ হয়ে যাচ্ছে, কখনো পুরো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কখনো স্লো হচ্ছে, কখনো আবার জোরে চলছে, মানে নর্মাল চলছে, যে স্পিডে চালানো হয়েছিল সেরকমই চলছে। এমনকি আমার দাদাও ওই জিনিসটা লক্ষ্য করেছে, বারবার সুইচ অন করা, অফ করে দেখা এবং লাইট জ্বালিয়ে ওটাকে চেষ্টা করে যে পুরনো জায়গায় ঠিকঠাক করার জন্য। কিন্তু ওটা কোনো রকমভাবে ফ্যানটা ঠিক না হওয়ার জন্য আমার দাদা ওপরের জানলাটা খুলে শুয়ে পড়ে। মানে দাদার পায়ের দিকে ঠিক ওপরে জানলা খুলে দাদা শুয়ে পড়ে। ঠিক কি বলবো দিদি, আমার দাদা বেশ ঘুমে, বলতে পারো গভীর ঘুমে প্রবেশ করেছে, কিন্তু ছোটদার আর ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে হঠাৎ
জানলার দিকে চোখ পড়ে। এপাশ ওপাশ করতে করতে কখন যেন সময়টা পার হয়ে গেছে, তখন প্রায় 3টে হবে। জানলার পাশে যেন লম্বা আকৃতির কালো অবয়ব এসে দাঁড়িয়ে আছে। এটা দেখা মাত্র আমার দাদাকে ঠেলা দেয়, ঠেলা দিয়ে দাদাকে ডেকে তোলে। আমার দাদা ধরফরিয়ে উঠে চোখ ঘষে ঘষে নিজের ঘুমটাকে ছাড়ানোর চেষ্টা করছে। আগেই বলেছি দিদি, আমার দাদা গভীর ঘুমে চলে গেছিল। অলরেডি দাদা বলছে, যখন আমি উঠে বসি তখন জিজ্ঞাসা করছি, কি হয়েছে রে? বলছে, আমার চোখে এমন অবস্থা যে সবই যেন ঝাপসা দেখছি। এমন অবস্থায় আমি ওকে দেখছি আমাকে কন্টিনিউ ধাক্কা দিয়ে যাচ্ছে। আমি ওর হাতটাকে ধরে ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে বল আমাকে। বলতে তাকাতে দেখি ওর চোখ জানলার দিকে আটকে আছে, মানে ছোটদার চোখ জানলায় আটকে আছে। আমি ওর ওই তাকানো দেখে আমিও জানলার দিকে তাকাই। আমার তাকানোর সাথে সাথেই যেন মনে হলো জানলার পাশ থেকে কেউ একজন সরে গেল। এই সরে যাওয়াটা দেখেই আমি বেশ ভয়ে একটু জোরে গলায় ডেকে বলে উঠি, কে কে ওখানে? কোনো আওয়াজ আসে না। ঘুমের মধ্যে এত রাতে আমি কি ভুলভাল দেখছি? না, আমি যদি ভুল দেখি তাহলে তো অভিও তো দেখছে। ও কি দেখছে? দাদার গলার আওয়াজে আমাদেরও ঘুম ভেঙে যায়। মানে আমার মা, বাবা, আমরা সবাই উঠে পড়ি। আমরা নিচতলার ঘরে শুয়েছিলাম। বাবার ওপরে চলে আসে, গিয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করে ছোটদাকে। ছোটদা তো বেশ ঘাবড়ে যায়। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে শুনি একটা কালো ছায়ামূর্তি নাকি জানলা দিয়ে কি যেন চাইছিল দাদার কাছে, ছোটদার কাছে। আর আমার দাদা উঠতেই ওটা মিলিয়ে যায়। কিন্তু আমার দাদা বলে ওটা মিলিয়ে যেতে দেখিনি, পাশ থেকে সরে গেল। আমার দাদা বলে ওঠে, চোর না তো? কিন্তু ছোটদার বিশ্বাস, ছোটদা বলছে আমি হাওয়াতে মিলিয়ে যেতে দেখেছি। আমার বাবা আমাকে বলে ওঠে যে এত পুরনো বাড়ি, তার মধ্যে দোতলার ঘর, এমন কোনো পাশে গাছ নেই যে গাছে উঠে চোর চুরি করার জন্য ওপরতলার দিকে তাকিয়ে দেখবে। দিদি, আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, আর আমার বাড়িটা একটু আগেকার দিনের পুরনো গোছের বাড়ি। সুতরাং আমার বাড়ির যে দোতলাটা এখনকার দিনের মতন কোনো দোতলা নয়, এবং আমার বাড়ির পাশে সত্যিই কোনো গাছ নেই, একটা পুকুর। সুতরাং কারোর ওপরে উঠে আসার মতন ক্ষমতা নেই। সব কিছু গোলমালের মধ্যে দিয়েই আমার মা ডেকে দুজনকেই নিচে নামিয়ে আনে, এবং আমাদের নিচতলার ঘরে ওই থাকাথাকি করে শোয়া, কিছুক্ষণের জন্য জাস্ট চোখ দুটো লাগে, এবং ভোরবেলায় উঠে যে যার কাজে বেরিয়ে যায়। এবং আমার বাবাকে সাথে করে ছোটদা হসপিটাল পৌঁছায়। হসপিটাল পৌঁছানোর পরেই জানতে পারা যায় যে আমাদের পিসমশাই আর নেই। পিসমশাইয়ের জন্য এমার্জেন্সি থাকার জন্য হসপিটালে থাকতে বলা হয়েছিল। যিনি হসপিটালে ছিলেন আমাদেরই এক কাকিমা এবং কাকু, ওখানে রাতে দুজন ছিলেন। সেই কাকিমা কাকুকেই রাতে জানানো হয়েছিল যে পিসমশাই আর নেই। কিন্তু
আমাদেরকে রাত্রিবেলায় তারা জানায়নি, জানে সকালবেলা হলে ধীরে সুস্থে সমস্ত কিছু করা হবে, এত রাতে বাস গাড়ির সমস্ত রকম প্রবলেম হবে তাই। কিন্তু শুনলে খুব অবাক হবে, রাত প্রায় 1টা নাগাদ পিসমশায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের টাইমটা বলে দেওয়া হয়। এই কথাটা বাড়িতে আমার বাবা মাকে ফোন করে জানায়, এবং যখন মাকে ফোন করে জানায় তার আগে আমার মা ওই রুমে যায় ঘর পরিষ্কার করবার জন্য। ঘর পরিষ্কার করতে গিয়ে মা আবার ফ্যানটাকে চালায় বা করে, দেখে নর্মাল স্পিডেই ফ্যানটা চলছে, ফ্যানের মধ্যে কোনো প্রবলেম হয়নি। দিদি সেদিন কি তারপর থেকে এখনও পর্যন্ত ফ্যানটা নর্মাল স্পিডেই চলছে, এখনও চলছে, কোনো খারাপ কিছু দেখতে পাওয়া যায়নি। যখনই ফোনটা আসে মায়ের কাছে আমি শুনতে পাই, আমি একবারে ধরে নিই রাত 1টার সময় যদি পিসমশাই মারা গিয়ে থাকে, তাহলে ওই 1:45 বা 2টোর পর ওই টাইমটাতে কালো ছায়া মূর্তিটি গিয়েছিল। কিছু আমার মনে হয় চাইতে হয়তো আসেনি, এটা আমার দিদি তোমাকে জানানো পার্সোনাল মত, হয়তো চাইতে কিছু আসেনি, হয়তো বলতে এসেছিল তার প্রাণপ্রিয় একমাত্র ছেলে, তাকে জানাতে এসেছিল যে আমি দুনিয়াতে নেই, তোরা ভালো থাকিস বা কিছু। হয়তো কালো অবয়বটাকে দেখে ছোটদাবাই হয়তো ভুল বুঝেছিল যে কিছু চাইছে বা কিছু, আমার মনে হয় কিছু বলতে এসেছিল। আমরা ধরে নিই যে ওটা পিসমশাই ছিল। বেশ, ঘটনাটি এখান থেকে শুরু হলো। আমাদের পরের দিন সেদিনকে শেষকৃত্য করতে শ্মশানে যাওয়া হয়, যেমন হিন্দু মতে যা যা কাজ সেদিনকে কমপ্লিট করে চলে আসে, এবং আমার ছোটদাও তার বাড়ি ফেরত চলে যায়। আমার দাদা, আমি, বাবা, মা আমাদের বাড়িতে যেরকম থাকি সেরকম। দিদি পরের দিনকে একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার সাথে। আমার দাদা ওপরেই শোয়, দাদার সাথে এর আগের দিন যেমন ছোটদা শুয়েছিল, আজ ওপরতলায় মা আর দাদা শুয়েছে, নিচতলাতে আমি এবং আমার বাবা দুজন শুয়েছি। আমার দিদি অনেক রাত পর্যন্ত আজ ঘুম আসছিল না, জেগে আছি। সেদিনকে যেমন দাদা রাত 2টোর পর থেকে ঘুম আসেনি, এপাশ ওপাশ করছিল, আজ আমার প্রথম থেকেই ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি এবং চোখটা বুজে জোর করে ঘুমানোর চেষ্টাও করছি। হঠাৎ করে আমার মনে হলো আমার গায়ে একটা নিঃশ্বাস পড়ছে, কিন্তু কিসের নিঃশ্বাস হঠাৎ করে আমার যেন মনে হলো। দেখি হালকা করে চোখটা খুলতেই আমি দেখি আমার বাবার যে মাথাটা, আমার বাবা ওপাশ ফিরে শুয়ে আছে, আমি বাবার দিকে ফিরে শুয়ে আছি, বাবা আমার দিকে পিঠ করে শুয়ে আছে। বাবা যদি পিঠ করে শুয়ে থাকে, বাবার মাথাটা নিশ্চয়ই আমার দিকে, মুখটা চলে আসবে না, বাবার মাথাটাই থাকবে, চুল, কালো চুলের মাথাটা থাকবে। আমি তাকিয়ে দেখি বাবা পিঠ করেই শুয়েছে, কিন্তু বাবার ঘাড়টা সম্পূর্ণ আমার দিকে ঘোরানো আছে। এটা আমি একদম বিনা ঘুমে তাকিয়ে দেখছি, এবং ভালো করে যাকে বলে তাকাতেই দেখি ওটা আমার বাবা নয়, ওটা আমার পিসমশাই তাকিয়ে আছে। আমি এত জোর ভয় পেয়ে যাই, আমি কাঁপতে কাঁপতে হনুমান চাল্লিশা জোরে জোরে পাঠ শুরু করে দিই, এবং হনুমান চাল্লিশা পাঠ করতে করতে আমি সোজাসুজি কাঁপা পায়ে উপরতলায় চলে যাই, মায়ের কাছে এবং দাদার কাছে। মা আর দাদার মাঝখানে গিয়ে শুয়ে আমি আবারও হনুমান চালিসা পাঠ করতে থাকি, এবং হনুমান চালিসা পাঠ শেষ করে হনুমানজির ছোট হনুমান চালিসার একটা বই
আমি বুকের মধ্যে জড়িয়ে সেদিন রাতে ঘুমিয়ে পড়ি। এবং পরবর্তীকালে কি বলবো, এই ঘটনার আর প্রায় 20 থেকে 25 দিন বাদ তোমায় বলতে পারি, মানে 11 দিনের কাজ হওয়ার আগের ঘটনাগুলো আমি তোমাকে বললাম। এছাড়াও খুঁটিনাটি আরও অনেক কিছু ছিল, যেমন মানে পিসুমশাইকে নিয়ে যদি কোনো কিছু আলোচনা করছি, ঘরের কোনো না কোনো বস্তু নড়ে উঠতো মানে দিদি রান্নাঘর থেকে বাসনগুলো ঝমঝম করে পড়ে যেত। এবং সবথেকে অবাককর বিষয়, পিসুমশাইয়ের যে ধরো রসগোল্লা আছে এবং আরও কালাকাঁদ মতন সন্দেশ রাখা আছে, সব ঠিক ওইটা থাকতো। আর কালাকাঁদের সন্দেশের হয়তো মানে যেটা পিসুমশাই পছন্দ করতো সেই জিনিসটা ওপর থেকে নিচে পড়ে যেত, কোথাও উঁচুতে রাখা আছে। আমরা বুঝতে পারছো, যখনই আমার পিসুমশাইকে নিয়ে আলোচনা হতো, কিছু না কিছু পড়ে যাওয়া, কোনো না কোনো কিছু খেয়ে নেওয়া বা বাড়ি থেকে না থাকা, এই ঘটনাগুলি বারবার ঘটতো। আমরা বা আমার মা এগুলোকে কোনো দিন আমরা ধরিনি, কিন্তু পরবর্তীকালে প্রায় 20 থেকে 25 দিন বাদে একটা ঘটনা আমাদের সাথে ঘটে। আমার এবং আমার দাদা দুজনেই সাক্ষী সেদিনকে, মা এবং বাবা দুজন ছিল না। আমরা দুজন মিলে পিসি আর পিসুমশাইকে নিয়ে পুরোনো দিনের সব কিছু আলোচনা করছি, গল্প করছি, যে আগে আমরা পুজোর সময় বেড়াতে গেছিলাম, একটা পুরনো ঘটনা নিয়ে বেশ সুন্দর আলোচনা করছি। করতে করতে আমি এক গ্লাস জল একটা টেবিলের ওপর রাখি। দিদি, টেবিলের মাঝখানে এক গ্লাস জল স্টিলের গ্লাসে রেখেছিলাম, কোনো ধাক্কা ছাড়া, যাকে বলা যেতে পারে ধাক্কাটা বড় কথা, আমি বলছি উইদাউট টাচ। গ্লাসটা পড়ে গেল। এক গ্লাস জল উল্টে যেতে পারে? এদিকে বাড়িতে না মা আছে না বাবা আছে, শুধু আমি আর দাদা দুজন মিলে কথা বলছি যে দাদা মনে আছে গতবার ওই ইয়েতে যাওয়ার সময় এরকম পিসুমশাই আমি পিসি কত আনন্দ করেছিলাম। যা মানে এতটা অবাককর বিষয় যে পিসুমশাইয়ের নামটা নিলেই বা পিসুমশাইকে নিয়ে আলোচনা করলেই আমাদের ঘরের মধ্যে কিছু না কিছু ঘটনা ঘটে। গ্লাসটা পড়ে যখন জলটা চারিদিকে ছুটে পড়লো, মানে জলটা চারিদিকে ছিটকে পড়ে গেল, আমি আর দাদা সেদিন সত্যি দিদি খুব ভয় পেয়ে গেছিলাম। এর আগে বাসন পড়া এটা ওটা হতো, অত ধ্যান দিইনি। চোখের সামনে যদি গ্লাসটা পড়ে যেতে দেখি নিজের থেকে, কীরকম ফিলিংস হতে পারে যে কোথাও হাওয়া নেই, ধাক্কা নেই, বিনা টাচে একটা গ্লাসের জল উল্টে গেল। আমি আর দাদা কোনো কথা না বলে জোরে মানে সঙ্গে সঙ্গে শুরু করে দিই জয় হনুমান জ্ঞান গুণসাগর। হঠাৎ করে মানে হনুমান চালিসা ভালো জোরে জোরে পাঠ করতে শুরু করে দিই। এবং এর পরবর্তী আরেকটি ঘটনা ঘটে। সেদিনকেই ছোটদাও এসছে বাড়িতে এবং ভালো মতন আমাদের মধ্যে আলাপচারণা চলছে যে ছোটদা এখন কী করছে, এইসব ব্যাপার। তো বলছে যে এটা যদি হতো, আমার বাবা থাকতো তাহলে কত ভালো হতো, সুবিধা হতো। ঠিক মানুষটা কেমন, কীরকম আলোচনা, এইসব হতে হতে হঠাৎই আমাদের ঘরের যে লাইটটা হঠাৎ মানে অন অফ হতে শুরু করে দিল, মানে জ্বলছে নেমছে এমন ধরনের একটা অবস্থা হয়ে গেল যে স্পষ্ট যেন মনে হলো কিছু আছে বাড়িতে, কোনো আত্মার এক্সিস্টেন্স আছে। শুধু তাই নয়, এই জিনিসটার জন্য আমরা ভীষণভাবে ভয় পেতে শুরু করি এবং আমরা সঙ্গে সঙ্গে হনুমান চালিসা পাঠ শুরু করে দিই। এমনকি সেদিনকে আমার ছোটদা পর্যন্ত ভয় পেয়ে যায় যে এই রকম কেন হচ্ছে।
তাই দিদি তোমাকে যেদিনকে এই ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি, বা মানে কি বলবো, আমি আমার দাদার দুজন মিলে রেকর্ডিং করে পাঠাবো কি লিখে পাঠাবো এই নিয়ে আমরা আলোচনা করছি, এমন সময়েও আমরা আমার পিসমশায়ের এক্সিস্টেন্স বুঝতে পারি। দিদি, ভালো লাগলে গল্পটা তুমি সকলকে পড়ে শোনাতে পারো। সৌভিক, তোমার লিখে পাঠানো তোমার নিজের জীবনের একটা ঘটনা, একটা অসাধারণ কিছু তুমি পাঠ করলে, বা তুমি তোমার মতন করে লিখে পাঠিয়েছো, বা তোমার খুব ভয়ঙ্কর হয়তো ঘটনাটা নয়, এটা সত্যি। আমি জানি আজ আমি ইউটিউব পরিবারে যখন এটা শোনাবো তোমাদের কাছে, তুমি মানে কি বলবো, এই প্ল্যাটফর্মটার ওপার থেকে তুমি নিশ্চয়ই শুনছো, তাই আমি তোমাকে উদ্দেশ্য করে এবং সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাচ্ছি, হয়তো ঘটনার ভেতরে কোনো বিশাল ভয়ঙ্কর কিছু হয়নি হয়তো, কিন্তু ছোট ছোট এক্সিস্টেন্স আত্মার, হ্যাঁ আমি আছি, সেটা বোঝানোর জন্য সে আত্মাটি বারবার চেষ্টা করেছে। এবার তোমাকে সৌভিক স্পেশালি, এবং সৌভিক তোমার দাদাকেও আমি আমার একটা এক্সপিরিয়েন্স এই মুহূর্তে শেয়ার করছি। এখন রাত প্রায় 2:04 হয়ে গেছে। আমি যখন এই ঘটনাটি বসে কন্টিনিউ রেকর্ডিং করে যাচ্ছি, মানে ঘটনাটি রেকর্ডিংয়ের মিডিলে আছি, জানো না আত্মার এক্সিস্টেন্স। তোমরা সবসময় বলেছ যে এই ঘটনা যখনই তোমরা ওনার নাম উচ্চারণ করো বা কিছু করো, উনি প্রেজেন্ট হয়ে যায়, তোমাদের পাঠানো ঘটনার সোর্স থেকে বোঝা যাচ্ছে। আমাদের বাড়ির ঠিক পাশে আমি যখন ঘটনাটা রেকর্ড করছি, একটি কুকুর খুব ঘেউ 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 করছিল এবং আমার গায়ে বর্তমান অবস্থাতেও কাটা দিচ্ছে। জানি না এক্সিস্টেন্স কি। আমার ঘরেও হনুমানজি আছে, রীতিমতন আমার গায়ে কাটা দিচ্ছে। মনে হয় রেকর্ডিংয়ের সময় এই কুকুরের আওয়াজটাও রেকর্ড হয়েছে। একটু মন দিয়ে যদি তোমরা শোনো, তাহলে ইউটিউব পরিবারে তোমরা প্রত্যেক শ্রোতারা শুনতে পাবে যে সত্যিকারে হয়তো ভয়ানক কিছু হয়নি, কিন্তু ওনার নাম বা ওনার সম্পর্কে কোনো কিছু আলোচনা করলে উনি সেখানে প্রেজেন্ট হয়ে যান বা কিছু একটা। আর শুনেছি কুকুররা সেই জিনিসটাকে দেখতে পায় বা তারা উপলব্ধি করতে পারে। আমার বাড়ির পাশেও কুকুর ঘেউ ঘেউ করে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সৌভিকের মতন তোমরা আমাকে ঘটনা লিখে পাঠানোর জন্য অবশ্যই মেল করতে পারো obishasho.ghotona@gmail.com অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো, রেকর্ডিং করে পাঠিয়ে দিতে পারো অথবা লিখে পাঠিয়ে দিতে পারো। নিয়ে চলে আসব সামনের সপ্তাহে একটি সুন্দর ঘটনা। নমস্কার, তোমরা সকলে ভালো থেকো।